শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ের সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর প্রতিদিনকার মতো। খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে আছি, স্বাগত জানাচ্ছি সবাইকে সব খবরে। দর্শক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা চলছে, আর এই উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে লাইট শোর আয়োজন করা হয়েছে। আমাদের সহকর্মী রিমন রহমানও সেখানে আছেন, আমার সাথে যোগ দিয়েছেন। রিমন, এই আয়োজন কতক্ষণ নাগাদ চলবে একটু জানাবেন? কারা কারা এসেছেন ওখানে, বিশেষ করে গণ্যমান্যদের কারা এসেছেন, আর আতশবাজি কটা থেকে শুরু হবে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হবে এবং এটার আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়। এখানে আসবেন অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আসবেন। এছাড়া কিন্তু আরও অনেকেরই আসার কথা রয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে মূলত যেটি করা হবে, যে বড় একটি স্টেজ করা হয়েছে এই হাতিরঝিলে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আতশবাজি করা হবে। আতশবাজির মধ্য দিয়ে লেজার রশ্মি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে কিন্তু অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণ পরে অনুষ্ঠানটি শুরু হবে। এখানে কিন্তু অনেক মানুষ এখানে এসেছে, অর্থাৎ যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি কিন্তু প্রায় ভরে গেছে কানায় কানায় বলা যায়। এছাড়াও কিন্তু আরও লোকজন এখনও কিন্তু আসছে, যারা এই বর্ণাঢ্য যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটি উপভোগ করবেন। এবং এখানে হাতিরঝিলে কিন্তু নান্দনিক একটি পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে পানির মধ্যে যে স্টেজ, সেই স্টেজের উপরে কিন্তু এখানে একটি বঙ্গবন্ধুর যে শতবার্ষিকী কাউন্টডাউন গতকাল শুরু হলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে ধারাবাহিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানের কিন্তু একটি পর্ব আজকে। এবং এই পর্বটি কিন্তু বর্ণাঢ্য যে আতশবাজি, লেজার রশ্মি সহ বঙ্গবন্ধুর কর্ম এবং সরকারের যে অগ্রগতি, সরকারের যে সাফল্য, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে কিভাবে এই অনুষ্ঠানটি শুরু হয় এবং কিভাবে এখানে কি দেখানো হয়। কারণ এখানে আতশবাজির একটি বড় ধরনের অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে যে আসলে এই ধরনের অনুষ্ঠান কিন্তু একটি এখানে যারা রয়েছেন তারা সহ সারা দেশবাসী কিন্তু এখানে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখানে দেখার সুযোগ পাবেন। এবং তারা যেটি করবেন যে আসলে বঙ্গবন্ধুর যে সার্বিক কর্মকাণ্ড, তার শতবার্ষিকী কেন্দ্র করে যে বঙ্গবন্ধুর পরিচয় করে দেওয়া সাধারণ মানুষের মধ্যে, সেই বিষয়গুলো কিন্তু এখানে লেজার রশ্মির মাধ্যমে উপস্থাপন করা হবে। এবং এখানে ব্যাপক ধরনের যে আয়োজন সেটি কিন্তু আমি লক্ষ্য করছি। এবং এখানে যারা দর্শক রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা এখানে বলছেন যে আসলে এই ধরনের বঙ্গবন্ধুকে জানার একটি উৎস এটি বা সুযোগ এটি, সেই সুযোগটি তারা কাজে লাগাতে চান এবং সেই বর্ণাঢ্যক্ষণের জন্য কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন। এবং আর কিছুক্ষণ পরে হয়তো সেই অনুষ্ঠানে শুরু হবে বৃষ্টি, তখন আমরা হয়তো দেখাতে পারবো। যেমন আমরা আপনার মাধ্যমে একটু আয়োজন দেখেও নিলাম। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জমে উঠেছে ঢাকার 2 সিটি নির্বাচনের প্রচারণা। প্রতীক পাওয়ার পরে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছেন সিটির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকালে ফায়দাবাদ এলাকায় প্রচারণা চালান উত্তর সিটিতে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় এলাকার মানুষের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, এখন পর্যন্ত ভোটের মাঠে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সামনের দিনগুলো কেমন হবে সে বিষয়ে উদ্বেগ জানান তিনি। দাবি করেন, সিটি কর্পোরেশন নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। ঘটনা হয়েছিল, এটা আমি নিন্দা জানাচ্ছি। আবারও মনে করে দিচ্ছি যে কতটা অনিরাপদ এই শহর। তো আগামী দিনে সকলের জন্য নিরাপদ শহর গড়ে তোলার জন্য যে প্রস্তুতি দিয়েছি, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন আমাদের করতেই হবে। মিরপুরে এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকালে শাহ আলীর মাজার থেকে দোয়া পাঠের মধ্য দিয়ে তিনি প্রচারণা কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, এবারও উত্তর সিটির জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করবে। এই জন্ম শতবার্ষিকীতে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে একটি সোনার বাংলা করি, আর সোনার বাংলার জন্য একটি সুন্দর রাজধানী হবে, এই প্রতিজ্ঞা আমি আপনাদের সামনে করতে পারি। আপনাদের দোয়া চাই, আপনাদের 30 তারিখে ভোট চাই। নৌকায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।
সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দক্ষিণ সিটির আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। রাজধানীর গোপীবাগ এলাকায় প্রচারণা শুরু করেন তিনি এবং এ সময় তিনি বলেন, ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করতে জনগণের কাছে এসেছি। নির্বাচনে জয়ী হয়ে পুনর্বিন্যাস করে অচল ঢাকাকে সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। ভোট চাইতে প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেনের বাসায়ও যান তাপস। মাদক সহ যে কোনো অপরাধমূলক কার্যক্রম এগুলো আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে এলাকা ভিত্তিক আমরা সমাধান করার পদক্ষেপ নিব। আমাদের 30 বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আমরা আমাদের ঢাকাকে গড়ে তুলব উন্নত দেশের উন্নত রাজধানী। দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আজ রাজধানীর কমলাপুর এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন, এই সিটি নির্বাচন সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। এই নির্বাচনে কারচুপি হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। দেশের শান্তি ফিরে পেতে চান, আপনাদের ভোটাধিকার ফিরে পেতে চান এবং আপনারা যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং আজকে যে দুর্নীতির যে মহোৎসব হচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, এটি জনগণের টাকা। এই আন্দোলনের যদি আপনারা সাফল্য নিয়ে আসতে চান তাহলে কিন্তু আমাদের জোরালোভাবে মাঠে থাকতে হবে। আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু ঢাকার 2 সিটি নির্বাচনে কোনো প্রার্থীর সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে গেলে এই কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে তোফায়েল আহমেদ বলেছেন, কমিশনের এমন বিধান সব বিরোধী। যাদের কথা নিষেধ আছে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে ডাউনপতি সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, তারা নির্বাচনের ব্যাপারে কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না। বলেছি যে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু আমরা ক্ষমতাসীন দল, আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির স্বার্থে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের হাতিয়ার হিসেবেই দল নির্বাচনে গেছে। তার যে কোনো ধরনের ক্ষতির জন্য সরকার দায়ী থাকবে। বলেছেন যে মির্জা ফখরুল যদি নির্বাচনের প্রচারণা অংশ নিতে পারেন, আমি পারবো না কেন? 100 পারবেন। মন্ত্রিত্ব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেন, আসেন আপনি নৌকার জন্য করেন, আমি ধানের শীষের জন্য করি। আসুন, লেট আস ফেস দ্য চ্যালেঞ্জ। অন্যদিকে নির্বাচন আন্দোলন সবখানেই বিএনপির খরা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নীলফামারীর সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেছেন ওবায়দুল কাদের। জানান, দলটির গণজোয়ারের কোনো প্রমাণ নেই, তাই নির্বাচন কিংবা আন্দোলনের মধ্য দিয়ে সেটার প্রমাণ দিতে হবে। আন্দোলনেও তাদের খরা, নির্বাচনেও খরা। তাদের জোয়ার কোথায় এলো আমরা তো দেখলাম। আমরা নীতিগতভাবে ইভিএমের পক্ষে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যখন বৈঠক করি তখন আমরা আমাদের পার্টির যে স্ট্যান্ড আমরা পরিষ্কার বলেছি। জনপ্রতিনিধিদের প্রচারণায় অংশ নিতে না পারার আইনটি নাগরিক অধিকার খর্ব করছে, তাই আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে 14 দল। সকালে সিটি নির্বাচন নিয়ে ধানমন্ডিতে মোহাম্মদ নাসিমের বাসায় বৈঠক শেষে আহ্বান জানানো হয়। তারপরও আইন মেনে 2 প্রার্থীর পক্ষে ভোট 14 দলের নেতারা চাইবেন বলে জানিয়েছেন তারা। যেহেতু নির্বাচন কমিশন আইন করেছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা যে টিমগুলো করেছি, সেই টিমগুলো সবাই প্রায় বলতে গেলে সবাই হচ্ছে এখন বর্তমানে সংসদ সদস্য না, জনগণের প্রার্থী, শেখ হাসিনার মনোনীত প্রার্থী তাপসের পক্ষে এবং আমাদের আতিকুল ইসলামের পক্ষে আমরা কাজ করব। সাবেক মন্ত্রী হলে পারবে আর প্রেসিডেন্টরা পারবে না, এটা একটা কন্ট্রাডিকশন। এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না।
আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে ঢাকায় পথ চলেন অধিকাংশ নারী। ফুটপাত থেকে গণপরিবহন সবখানি নিজেকে নিয়ে সজাগ থাকতে হয় তাদের। তার উপর দিনের আলো নামলে কটু কথা তো রয়েছে। নগর জুড়ে নানান অবকাঠামোগত উন্নয়ন হলেও নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থা অনেক এলাকায় তৈরি হয়নি। উন্নয়নশীল দেশ হিসেবে গতিশীল অবস্থান ধরে রাখতে হলে নারী নিরাপত্তা এবং নারী বান্ধব শহর গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। মেয়েরা ঠিক মতন চলতে পারে না, তারা ঠিক মতন রাত্রিবেলাও বের হতে পারে না। যে কোনো জায়গায় ওয়াশরুম তো যেমনি সামনে ইউজ করা যায় না, চিন্তা ভাবনা করতেও ভয় লাগে। আমরা যদি একটা মেয়েকে এখান দিয়ে হেঁটে যাই, আমি যদি তাদের ভাবি যে এরা আমার বোন, কিংবা আমারও তো মা আছে, আমারও তো বোন আছে। আমার এলাকায় সিসি ক্যামেরা বসাতে চাই এবং নারীরা নিরাপত্তাভাবে স্কুলে যেতে পারে। আমি সর্বপ্রথম সেই এলাকাতে স্যানিটেশন ব্যবস্থাটা কীভাবে ডেভেলপ করা যায় এবং তাদেরকে জীবনযাত্রার মানটাকে আরও কীভাবে উন্নত করা যায়, আমি সেই জন্য আমি কাজ করে যাব। নারী হিসাবেই এই সমাজে এখন পর্যন্ত আক্রমণের লক্ষ্যবস্তুতে রয়ে গেছে এবং সেটার একটা মূল কারণ হচ্ছে বিচারহীনতা। আরেকটা কারণ হচ্ছে সামাজিক সাংস্কৃতিকভাবে নারীর বিরুদ্ধে যে কথাবার্তাগুলি চলে। নারীর প্রতি সম্মানবোধ জাগ্রত করার জন্য যে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক আবহ তৈরি করতে হবে। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫৫তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে এবং আমাদের সহকর্মী রিয়াজ রায়হান ইজতেমা ময়দানে আছেন। এই মুহূর্তে তার সাথে কথা বলছি। রিয়াজ, গতকাল রাতে অনেক মুসল্লিকেই শীতে কষ্ট করতে হয়েছে, অনেকে আবার মহাসড়কের পাশেই অর্থাৎ খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছিলেন। আজ তাদের কি অবস্থা দেখছেন? এছাড়াও কাল তো আখেরি মোনাজাত, আজকের জমায়েত সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বৃষ্টি, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু এই পৌষের শেষ দিকের যে ঠান্ডা বাতাস এবং সেই বাতাসে আসলে অনেক বেশি ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং যারা টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দানে এসেছেন, জুবাইর অনুসারীদের আজকের এই 3 দিনের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনের শেষ দিন সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের কাছে যতটুকু হিসাব রয়েছে, প্রায় 9 জনের মতো মানুষ যারা ইজতেমায় আগত মুসল্লি তারা মৃত্যুবরণ করেছেন, তারা ইন্তেকাল করেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা। কারণ যেহেতু কালকে সম্মিলিত মোনাজাত প্রথম পর্বের, সেখানে অংশ নিতে এরই মধ্যে আমরা দেখেছি যে সন্ধ্যার পরেই বা বিকেলের পর থেকে মূলত মানুষ আসা শুরু করেছে বিভিন্ন স্থানে। তারা যেখানে ছিলেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, তারা অন্তত সম্মিলিতভাবে যে মোনাজাত সেখানে অংশ নেওয়ার জন্য তারা আসতে শুরু করেছেন এই টঙ্গী তুরাগ তীরের উদ্দেশ্যে। যার কারণে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে এখন যে পরিমাণ মানুষ রয়েছে তার চেয়ে প্রায় সম পরিমাণ না হলেও অন্তত প্রায় 1.5 গুণের মতো মানুষ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এই তুরাগ তীরে আসলে 3 ধরনের জায়গা থাকবে না কালকে, যেহেতু সকাল 11টা থেকে 12টার মধ্যেই সেই মোনাজাতটি অনুষ্ঠিত হবে এবং এখন আসলে যেভাবে পারছেন খোলা আকাশের নিচে, পাশাপাশি খিত্তা যেগুলো রয়েছে 91টি খিত্তা, সেখানে জেলাওয়ারি তারা সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যে অস্থায়ী স্থাপনাগুলো রয়েছে সেখানেও মুসল্লিরা তারা তাদের রাত্রি যাপনের জন্য যতটুকু ব্যবস্থার প্রয়োজন সেই ব্যবস্থাটুকু তারা করছেন। কিন্তু সব মিলিয়ে আসলে কষ্টের যে সীমা সেটি অতিক্রান্ত হয়েছে অনেক আগেই, যেহেতু আজকে সারাদিনের সূর্যের দেখা মেলেনি এবং যে সূর্যের যে উত্তাপ থাকার কথা ছিল সেটি না থাকার কারণে তাদের ভোগান্তি আরও বেড়েছে। এবং এখন যদি এখনকার অবস্থা যদি বলি, যে এখন বয়ান চলছে, বয়ান, সেই বয়ান করছেন ইব্রাহিম দেওলা, তিনি ভারত থেকে এসেছেন বিশ্ব ইজতেমায় এবং জুবাইরের অনুসারী মুরব্বী। জি, ধন্যবাদ রিয়াজ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে প্রেস ক্লাবে ধর্ষণের প্রতিবাদে ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করে বলেছেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। একই অনুষ্ঠানে আবার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মজনু সত্যিকারের ধর্ষক কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে নারী ধর্ষণের কথা মহামারী আকার ধারণ করেছে, এই দেশটা কি রোল মডেল? এই দেশ কি সম্ভ্রমহানির রোল মডেল সারা বিশ্বে? সেই প্রশ্ন আজকে সরকারকে করতে হবে। রাজধানীর ভাটারায় 11 বছর বয়সী এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে তাকে ভর্তি করা হয় এবং পুলিশ জানিয়েছে শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে। মেয়েকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাত 8টার দিকে কাজে যান তিনি এবং শিশুটি বাড়ির বাইরে গেলেই নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি পরে শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় বসুন্ধরার 300 ফিট এলাকায়। এদিকে ভাটারা ও কামরাঙ্গীর চরের ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক। ফিজিক্যালি এবং মেন্টালিও আমি বলবো স্ট্যাবেলই আছে সবাই। অনেকে মাধ্যমে এটি সংগঠিত হয়েছে কিনা সেগুলি একটু আমাদের অন্যান্য আরও অনেকগুলো টেস্ট আছে, আপনারা জানেন ডিএনএ টেস্ট সহ আমাদের আরও অনেকগুলো টেস্ট রয়েছে, সেগুলি আমরা স্টার্ট করতে যাচ্ছি এবং কিছু কিছু অলরেডি শুরু করে দিয়েছি। এদিকে ঢাকার ধামরাইয়ে সিরামিক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করেছে বাস চালক সোহেল। ঘাতককে এরই মধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গতকাল ভোরে কারখানার উদ্দেশ্যে বের হন ওই নারী শ্রমিক। এরপরে কারখানার শ্রমিকবাহী একটি বাসে ওঠার পর থেকেই তার খোঁজ মিলছিল না। পরে থানায় জিডি করেন স্বজনরা। এরপরে তদন্ত নামে পুলিশ। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার কথা স্বীকার করেছে, তো আশা করছি যে বিজ্ঞ আদালতেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে এবং ঘটনার সাথে যে অন্য যে আলামত থাকে সেগুলো আমরা যথাযথ নিয়মে প্রিজার্ভ করার ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 2019 সালে 8% বেড়েছে। গত বছরে 5,516টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,855 জন। সকালে রাজধানীর ক্র্যাব মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী 2019 সালে সারা দেশে 482টি রেল দুর্ঘটনায় 469 জন নিহত হয়েছেন, আর নৌপথে 203টি নৌ দুর্ঘটনায় নিহতের সংখ্যা 219 জন। সব মিলিয়ে 2019 সালে সড়ক, রেল ও নৌপথে 6,201টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 14,318 জন। সড়ক দুর্ঘটনায় যে সমস্ত ঘটনা সংঘটিত হয় তার 80%ই মামলা হয় না। 20% মামলাও 99%ই আসামি খালাস পেয়ে যায়। 1% রায় হলেও এই রায়গুলো বাস্তবায়ন হয় না। আসলে এখানে আইন কানুনের কোনো বালাই নেই, আইনের কোনো তোয়াক্কা করা হয় না। এদিকে আজ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় 2 মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় কাফার্ড ভ্যান চালক। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন পুলিশ সদস্য আলমগীর ও মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম। এদিকে গাজীপুর, লক্ষ্মীপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনের প্রচারণা। আর শেষ দিনে কালুরঘাট সেতু নির্মাণে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ। আর গণসংযোগ এর পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনও করেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। কর্মী সমর্থকদের হয়রানির অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি প্রার্থী। এই নির্বাচনে জয় পরাজয়ের পর সরকারের পরিবর্তন হবে না, তাই তারা চায় এলাকার উন্নয়ন, তাদের দেশপ্রেম আছে। তাই রাজনৈতিক বিবেচনা না করে আজকে সকলে একগাট্টা হয়েছে নৌকায় ভোট দিতে। থানা থেকে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আমাদের নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের দিন এলাকায় না থাকার জন্য, ভোটে কাজে অংশগ্রহণ না করার জন্য। জনগণের ভোটাধিকার প্রয়োগে বুলেটের চেয়ে শক্তিশালী যে ব্যালট, সে ব্যালট প্রয়োগে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার দায় স্বীকার করেছে ইরান। জানিয়েছে সেনাবাহিনীর ভুলবশত ছোঁড়া মিসাইলেই প্রাণ গেছে শতাধিক নিরীহ যাত্রীর। আশ্বাস দিয়েছে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার। এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মানবসৃষ্ট ত্রুটির কথা জানায় তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার দাবি, স্পর্শকাতর একটি সামরিক স্থাপনার কাছে চলে গিয়েছিল বিমানটি। বুধবারের ওই ঘটনায় 176 আরোহী নিহত হয়। অন্তত 4টি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল ইরান। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে। আর এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরানের 8 উচ্চপদস্থ কর্মকর্তা।
ইরানকে পরমাণু চুক্তি থেকে বের না হতে এবং চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জোটের নেতারা। শুক্রবার ব্রাসেলসে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে আহ্বান জানানো হয়। এ সময় নেতারা বলেছেন 2015 সালে করা পরমাণু চুক্তির কার্যকারিতা এখনও শেষ হয়ে যায়নি। জোটের সবাইকে ঐক্যবদ্ধভাবে চুক্তি বাস্তবায়ন করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে পার্লামেন্টের উচ্চকক্ষে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক অভিযোগ পাঠাবে নিম্নকক্ষ, এমনটি জানিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আইন প্রণেতাদের চিঠি দেন পেলোসি। তাতে বলা হয়, হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাটলারকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর ফলে উচ্চকক্ষ সিনেটে শুরু হবে ট্রাম্পের বিচার প্রক্রিয়া। আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সব খবরে। গতকাল একদিন বন্ধ থাকার পরে আজ সকাল থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমাদের সহকর্মী আলমগীর হোসেন সেখানে আছেন, তার সাথে একটু কথা বলবো। আলমগীর, বৃহস্পতিবার তো একটি প্যাভিলিয়নে আগুন লেগেছিল, খুব সম্ভবত ফ্রুটিকার একটি প্যাভিলিয়নে, এরপরে শুক্রবার বন্ধ ছিল। আজ কি অবস্থা দেখছেন, বিশেষ করে ভিড় চোখে পড়ার মতো কিনা একটু জানাবেন। স্মৃতি সাপ্তাহিক ছুটির দিন, গতকালও সাপ্তাহিক ছুটির দিন ছিল, যদিও বন্ধ ছিল, কিন্তু আজও সাপ্তাহিক ছুটির দিন এবং সকাল থেকেই অর্থাৎ মেলার গেট খোলার পর থেকেই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে দিন গড়ানোর সাথে সাথে আজ কিন্তু 11তম দিন এবং এখানে যারা স্টল দিয়েছেন তারাই বলেছেন যে আজ আসলে সবচেয়ে বেশি ভিড় হয়েছেন মেলা এবং আপনিও সেটি লক্ষ্য করছেন যে প্রচুর মানুষ আসলে মেলায় এসেছে এবং এই ক্রেতা দর্শনার্থীর ভিড় বাড়ার পাশাপাশি কিন্তু বিক্রির পরিমাণও বেড়েছে এবং আমি বেশ কয়েকটি স্টলে ঘুরেছি, বিশেষ করে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের যেসব স্টলগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে আসলে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং বিক্রির পরিমাণও বেড়েছে। পাশাপাশি গৃহস্থলী যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু বিক্রি বাড়ছে এবং সামনের দিনগুলোতে এই ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়বে, বিক্রির পরিমাণও বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানে যারা স্টল দিয়েছেন তারা। আর আপনি যে আগুনের ঘটনাটি ঘটার কথা বলছিলেন, সেটি আসলে সেই স্টলটিও আমরা ঘুরে দেখেছি। সেই স্টলটি নতুন করে আবার সাজানো গোছানো হচ্ছে, এখনও সেই স্টলটি আসলে পুরোপুরি কার্যক্রম শুরু করেনি। সেই আগুনে তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসাব নিকাশ তারা করছেন এবং এরপরই হয়তো তারা বিক্রি শুরু করবে এবং তারা পণ্য সাজিয়ে নতুন করে বিক্রি শুরু করবে। এর পাশাপাশি আসলে মেলার সার্বিক পরিস্থিতি যদি বলেন যে মেলায় আসলে সার্বিক পরিস্থিতি এবার ভালো এবং প্রচুর ঠান্ডা রয়েছে, তারপরেও ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আছে এবং এটি হয়তো আগামী দিনে আরও বাড়বে। বৃষ্টি, ধন্যবাদ আলমগীর। এক শ্রেণীর শিক্ষক চাকরিকে ঢাল হিসেবেই ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর ধূপখোলা মাঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাস নেয়ার ক্ষেত্রে কিছু সংখ্যক শিক্ষকের অনীহা পরিলক্ষিত হয়। তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নৈশ কোর্স সীমিত করা হয়েছে। শিক্ষকরা ছাত্রদেরকে নকল সাপ্লাই করে এবং অনেক জায়গায় শোনা যায় এই ছাত্রদের মা বাবারা পর্যন্ত নকল সাপ্লাই করে। এর চেয়ে কলঙ্কজনক, দুঃখজনক, হতাশাজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আসলে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এটা আমি কুলাইতে পারতেছি না, কি তাদেরকে বলবো। মুজিববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসনের বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
রাঙামাটিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব শুরু হয়েছে। সকালে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জানান, উৎসবে মাউন্টেন বাইকিং, কায়াকিং, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স সহ নানা কর্মসূচি রাখা হয়েছে এবং 6 দিন ব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে 15 জানুয়ারি। নিয়মের বেড়াজালে HM এরশাদ দেহত্যাগ করলেও তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বিকেলে রংপুরে পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সমাধি জিয়ারত শেষে একথা বলেছেন তিনি। ইতিহাসের পাতায় এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে মন্তব্য করে পার্টির চেয়ারম্যান বলেছেন, কাউন্সিলের পরে আজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সমাধি জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রম শুরু হলো। কি কাজ করেছেন তার সেই ভালো কাজের কথাগুলো কাজে আজকে আমি আর কিছু বলবো না। আজকে আমি পল্লীবন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদকে আমার মন দিয়ে আমি তাকে দোয়া করে গেলাম। সুষ্ঠু নির্বাচন হবে এ ব্যাপারে আশাবাদী। ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না। ক্যান্ডিডেটদেরকে আমরা সেভাবে বলে দিয়েছি যে আচরণ বিধিমালা এবং আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে আমরা সবসময় অত্যন্ত সতর্ক থাকব। ঢাকা সহ সারা দেশে হয়ে গেল ভিটামিন A+ ক্যাম্পেইন। এর আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হলো। সকাল 8টায় শুরু হয় এই কর্মযজ্ঞ, যা বিকেল 4টা পর্যন্ত চলে এবং সব মিলিয়ে দেশে প্রায় 2 কোটি 10 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হয়েছে আজ। তবে ইস্তেমার কারণে গাজীপুরে এই কর্মসূচি স্থগিত রয়েছে। সেখানে 25 জানুয়ারি ক্যাম্পেইনটি সম্পন্ন করা হবে। দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না, জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 24 ঘন্টায় সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে, যা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষ। আর শীতবস্ত্রের অভাবে চরম বিপাকেও তারা। কুয়াশায় ব্যাহত যানবাহন চলাচল, বাড়ছে শীতবাহিত রোগ ব্যাধি। অসহায় শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব। সকালে জেলা পরিষদ ডাক বাংলোয় ক্লাব চত্বরে এই আয়োজন করা হয় এবং এ সময় 2 শতাধিক অসহায় নিঃস্ব মানুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ ক্লাবের সদস্যরা। উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে অনেক সরকারি প্রতিষ্ঠান প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে, যা দুঃখজনক, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করে বলেছেন, পরিবেশ সুরক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা করা উচিত। কাঁচা টমেটো রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছিল রাজশাহীর গোদাগাড়ির একটি ক্ষেতে। পাশের রাস্তা দিয়ে যাবার সময় তা হাতানাতে ধরে ফেললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তা পরীক্ষা করে ছাড়পত্রের আগে টমেটো বাজারে বিক্রি না করার নির্দেশনাও দিয়েছেন তিনি। আমন সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভায় যোগ দিতে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী। দেখলেন তো কি ক্ষেত থেকে কাঁচা টমেটো উঠানোর পর স্প্রে করে রোদ খাওয়ায় তখন এভাবে জাগ দেয়। জাগের পর তারপরে আবার জাগ ভাঙায় দেয়। তারপর যেগুলো কালারিং হয় সেগুলো বাছাই করে ঢাকা পাঠায়। কয়বার দেয়, কত মাত্রা দেয় আপনি কি জানেন? না স্যার, জানেন না তো তাহলে সেটা নিয়ে আর্গুমেন্ট করেন। এগুলো সব বন্ধ থাকবে, ঢাকা থেকে টিম আসবে, আপনি কৃষিবিদে জানান, সে চেক করে তারপরে বাজারে তার আগে যাবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশে অবদান রাখায় সম্মাননা পেলেন যমুনা টিভির নওগাঁর স্টাফ রিপোর্টার শফিক ছোটন। শুক্রবার পত্নীতলার শ্যামবাটি এলাকায় এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন সময় সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নানা বিষয়ের উপরে রিপোর্ট করেন শফিক ছোটন, যা এই অঞ্চলে বসবাসকারী সাঁওতাল, পাহান, ওরাওদের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। কাজে স্বীকৃতি পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিক ছোটন। মাস্টারদা সূর্য সেন ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক। চট্টগ্রামে সূর্য সেনের জন্মভিটা পরিদর্শনের সময় এমন মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।
এ সময় তিনি মাস্টারদার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পূর্ব গুজরার অন্নদা ঠাকুর আদ্যপীঠ মন্দির পরিদর্শন করেন রিভা গাঙ্গুলি দাস। পরে রাউজান কলেজ মাঠে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সময় শনিবার বিকেলে কলকাতার বৈঠকে এই দাবি জানিয়েছেন মমতা। রাজভবনে 15 মিনিট বৈঠক করেন দুজন। এছাড়া দেশ জুড়ে চলমান নানা সংকট নিয়েও আলোচনা করেন তারা। এদিকে মোদির কলকাতা সফরকে ঘিরে বিক্ষোভ করে সরকার বিরোধীরা। দিল্লিতে নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির 20 নেতা আর বাইরে থেকে আনা সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছিল ছাত্র শিক্ষকদের উপরে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনুসন্ধানে এমনই তথ্য বেরিয়ে এসেছে। যদিও 5 জানুয়ারি সহিংসতার অভিযোগপত্রে পুলিশের ইঙ্গিত বামপন্থী ঘরানার শিক্ষার্থী এবং অধ্যাপকদের দিকেই। এদিকে কয়েকদিনে চলা উত্তপ্ত পরিস্থিতির পরে প্রতিষ্ঠানটির উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক। ভারতে দেশ জুড়ে তীব্র বিরোধিতার মধ্যেই কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন। শুক্রবার থেকে আইনটি বলবৎ বলে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার ফলে বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগান অমুসলিম শরণার্থীরা সহজেই নাগরিকত্ব পাবেন ভারতে। 10 জানুয়ারি থেকে আইনটি কার্যকরের কথা বলা হলেও 11 ডিসেম্বর পার্লামেন্টে পাশ ও ভারতীয় প্রেসিডেন্টের অনুমোদনের পরে এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অনেকেই। ভারতের উত্তরপ্রদেশে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে দিল্লি কানপুর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে এবং কর্তৃপক্ষ জানিয়েছে 50 জনের মতো যাত্রী নিয়ে কানৌজ থেকে জয়পুর যাচ্ছিল এই বাসটি। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে আগুন ধরে যায় দুটি যানে। ট্রাকটিতে বিপজ্জনক দাহ্য পদার্থ ছিল বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় মসজিদে বোমা হামলায় কমপক্ষে 15 জনের প্রাণ গেছে। শুক্রবার মাগরিবের নামাজের পরে চালানো হামলায় আরও 20 জন আহত হয়। পুলিশ জানায়, আগে থেকেই মসজিদের ভেতরে বোমাটি রাখা ছিল। বিস্ফোরণের পরেও অঞ্চলটি শুরু হয়েছে জঙ্গি বিরোধী অভিযান এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মারা গেছেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, সুলতানের মৃত্যুর খবর। দেশ জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। নতুন করে আর কোনো অভিবাসন প্রত্যাশীদের আবেদন গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র টেক্সাস। শুক্রবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এক নির্দেশের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেক্সাসে অবস্থানরত অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে নজর দেওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি। মেক্সিকো সীমান্তবর্তী হওয়ায় এখানেই অভিবাসন প্রত্যাশীদের চাপ সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু বিপিএলের খবর। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের 155 রানের টার্গেট 2 উইকেট হারিয়ে 14 বল আগেই জিতেছে রাজশাহী। বলতে গেলে লিটন দাসের 75 রানের ইনিংসই তাদের সহজ জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। এদিকে কোয়ালিফায়ার নিশ্চিতের মিশনে এখন ঢাকা প্লাটুন মুখোমুখি খুলনা টাইগার্সের। আর যে দল জিতবে তারাই চলে যাবে কোয়ালিফায়ারে। অন্য দলকে প্রথম ম্যাচের পরাজিত দলের সাথে খেলতে হবে এলিমিনেটরে। এর আগে লিগ পর্বে 2 দলের প্রথম দেখায় সিলেটে খুলনাকে 12 রানে হারিয়েছিল ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত বোর্ড সভা রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সভাতেই নির্ধারিত হবে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ভাগ্য। আর সে সাথে এ সভাতেই পেস বোলিং কোচের নিয়োগ চূড়ান্ত করার সম্ভাবনাও রয়েছে প্রবল। বিকেল 3টায় মিরপুর স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ভারত শ্রীলঙ্কা সিরিজের খবরে। তৃতীয় টি20তে ভারত 78 রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর এই জয়ে 3 ম্যাচ সিরিজে 2-0 জয় করল স্বাগতিকরা। পুনেতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। লোকেশ রাহুল, শিখর ধাওয়ান 97 রানের উদ্বোধনী জুটি গড়েন। রাহুল 54, ধাওয়ান 52 রান করেন। আর শেষ দিকে মনীষ পান্ডে, বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের ক্যামিওতে 6 উইকেটে 201 রান করে ভারত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বায়োপিক তৈরি করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। আর এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন্দ্রীয় চরিত্র কে থাকছেন বঙ্গবন্ধুর ভূমিকায়।
গেল বছরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল বঙ্গবন্ধু যুবক বয়সী চরিত্রে থাকবেন আহমেদ রুবেল, আর সম্প্রতি এই মুভির জন্য অডিশন দিয়েছেন তারিক আনাম খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ এবং দুজন শিশু শিল্পী। জার্সি মুভির শুটিংয়ে রক্তাক্ত হলেন শহীদ কাপুর। জানা গেছে রিহার্সালের সময় হঠাৎই ক্রিকেট বল লাগে তার ঠোঁটে, আর তাতেই ঠোঁট ফাটে এই অভিনেতার। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে নিচের ঠোঁটে একাধিক সেলাই লেগেছে। সেলাই না কাটা পর্যন্ত শুটিং পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। ব্রিটিশ এয়ারওয়েজের উপরে বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, কারণ তিনি 1 মাসে 3 বার যাত্রা করেছেন তাদের বিমানে, আর এর মধ্যে 2 বার তার ব্যাগ হারিয়েছে ওই বিমান সংস্থা। টুইট করে সেই ক্ষোভ জানিয়েছেন সোনম। অবশ্যই এর জন্য ক্ষমাও চেয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজ। দ্রুত ব্যাগ উদ্ধার করে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা সব খবর দেখছেন। ভুয়া সঞ্চয়পত্রের মাধ্যমে প্রায় 9 কোটি টাকা জালিয়াতির সাথে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে চক্রের মূল হোতা মোস্তাক আহমেদ এবং তার স্ত্রী মুর্শিদা আফরিন সহ 21 জনকে সংস্থার প্রধান কার্যালয়ে হাজির করা হয়। জানানো হয় রাজধানীর কয়েকটি ব্যাংকে একই ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া সঞ্চয়পত্র এবং ঋণ নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে এবি ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চের একজন ব্যবস্থাপকও জড়িত। এই সঞ্চয়পত্রটা ব্ল্যাঙ্ক থাকে নামটা, তারপরে তার চক্রের সদস্যদেরকে দিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে। যেহেতু ব্যাংকের ম্যানেজার এবং ক্রেডিট অফিসার জড়িত, তাদের নামে 80% মূল টাকার 80% লোন হয়। এই লোনের টাকাটা ক্যাশ আকারে তারা উঠায় নেয় এবং বিভিন্ন বিজনেসে তারা ইনভলভ করে। দুর্নীতিবাজদের অবৈধ অর্থের বিনিয়োগ এবং পাচার বন্ধ হলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে দুদক ও সিটিটিসির যৌথ প্রশিক্ষণ কর্মশালায় এমন মন্তব্য করে বলেছেন, মুষ্টিমেয় দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের ধরার চেষ্টা চলছে। আর এ সময় দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান দাবি করেন, মানি লন্ডারিং তদন্তে দুদক 100% সফল। রাজধানীর আদাবরের মনসুরাবাদ এলাকায় শ্বশুরবাড়ির 6 তলা থেকে ফেলে আব্দুল্লাহ আল মুহিত নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছিল পড়ে গিয়ে মৃত্যু কিংবা আত্মহত্যাও করে থাকতে পারেন মুহিত। শুক্রবার রাত 8টার দিকে ঘটনা ঘটে। নিহতের ভাইয়ের দাবি, মুহিতের সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলিতে নিহত ইউপিডিএফ কর্মী মহেন্দ্র ত্রিপুরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্গম মরাটিলা এলাকায় চাঁদাবাজি ও সশস্ত্র কর্মকাণ্ডের খবর পেয়ে যৌথ বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এক পর্যায়ে পাল্টা গুলির ঘটনা ঘটলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মহেন্দ্র ত্রিপুরা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, 135 সিসির একটি পালসার মোটরসাইকেল এবং নগদ 43,000 টাকা উদ্ধার করে পুলিশ। চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারের দিকে বিশেষ লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানী ইউনিভার্সাল মেডিকেলের নবীন বরণ ও ইউনিভার্সাল মেডিসিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেছেন তিনি। এ সময় মেডিসিটি নির্মাণের মধ্য দিয়ে দেশের জনগণ মানসম্মত চিকিৎসা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 109তম জন্মবার্ষিকী আজ সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ। পরে ফাতিহা, সূরা ফাতিহা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। সকালে গুলশানের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর HBM ইকবাল। 2019 অর্থ বছরে ব্যাংকের সার্বিক বৃদ্ধি এবং উন্নয়নে ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান এবং পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সোনালী ব্যাংক লিমিটেড ঢাকা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার শুরুতেই পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সোনালী ব্যাংকের CEO অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান। পরে সোনালী ব্যাংকের কর্মকর্তারা মার্চ পাস্টে
অংশ নেন প্রায় 40টা ইভেন্টে। সোনালী ব্যাংকের ঢাকা বিভাগের কর্মকর্তারা 14টি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। বছরে একবার আমরা তাদের একত্রিত করি এবং তাদের পারফরমেন্সগুলো দেখি। এর মাধ্যমে তারা উজ্জীবিত হয়, শারীরিক ফিটনেস যেমন আসে, উজ্জীবিত হয় এবং কাজে আরও অধিকতর মনোনিবেশ করতে পারে। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আর বিভাগের প্রথম পুনর্মিলন এবং বার্ষিক সাধারণ সভা 2020। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে টিএসসিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন সাবেক শিক্ষার্থীরা। নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদ হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি মিনহাজ হোসেন। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন পুলিশ সুপার লেটার কুমার সাহা। জানিয়েছেন, সদরের হালসা বাজারে রিকশায় চড়া নিয়ে মিনহাজকে থাপ্পড় দেয় কামরুল ইসলাম জাহিদ এবং এ নিয়ে মিনহাজের সাথে তৈরি হয় রেষারেষি এবং এ নিয়ে ক্ষোভ জন্মায় মিনহাজের মনে। নিখোঁজের 3 দিন পরে সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোফাজ্জেল হোসেন নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চাঁড়াগাঁও সীমান্তের বাঁশতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার বিকেলে নিজ বাড়ির সামনে থেকে তোফাজ্জেল নিখোঁজ হয়। রাতে খোঁজাখুঁজি শুরুর পরে তাকে না পেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয় থানায়। আর শেষ পর্যন্ত আজ প্রতিবেশী বাড়ির পেছন থেকে একটি নির্জন জায়গায় পাওয়া যায় তোফাজ্জেলের বস্তাবন্দি মরদেহ। সরবরাহ লাইনে পানি নেই, ধরে রাখা পানিও শেষ। কদিন আগে পানির জন্য হাহাকার শরীয়তপুর পৌরসভার 3টি ওয়ার্ডে 1 সপ্তাহের বেশি সময় ধরেই পানি সরবরাহ বন্ধ। আর এতে চরম ভোগান্তিতে প্রায় 30,000 মানুষ। পৌর কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে 3 জানুয়ারি নষ্ট হয় ধানুকা ও আঙ্গারিয়ার পাম্প দুটি এবং সেগুলো মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পানি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বেশ কিছুদিন। অসুস্থ মানুষ পানি দিতে পারি না, আমরা কি বড় পানির অভাবে গোসল করতে পারি না, থালা বাসন দিতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমাকে বাথরুমে এক ফোঁটা পানি নেই। অন্য জায়গা থেকে পানি আনে আমাদের কাজ করার লাগে, যাতে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। অনুষ্ঠানে পানি পাইতেছি না, আমাদের খুব দুর্ভোগ চলতেছে। ধোয়া পোছা সমস্ত কাজে পানি লাগে। এখন যদি 7 দিন পর্যন্ত পানি না থাকে তাহলে আমাদের ব্যবসা কিভাবে আমরা চালাই বলেন? বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নাই, যার কারণে আমরা পানি সরবরাহ করতে পারছি না। 2-1 দিনের মধ্যে আমাদের মোটর মেরামত করে ইনস্টল করার পরে পানি সরবরাহ স্বাভাবিক হবে। তাইওয়ানে শেষ হয়েছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত এবং আজই ফল প্রকাশ হবে। প্রায় 2.5 কোটি মানুষের দেশটিতে শনিবার নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল 19.5 লাখের কাছাকাছি। এবারে নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান প্রেসিডেন্ট সাই ইয়ং ওয়েন। তার মূল প্রতিদ্বন্দ্বী চীনপন্থী নেতা হান কু ইউ। অল্পের জন্য সংখ্যাত এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার আরব সাগরে নিয়মিত মহড়া দেওয়ার সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এজন্য রাশিয়ার আগ্রাসী আচরণকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে ওয়াশিংটন অভিযোগ করে বলে, ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে মস্কো। আর এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। বসন্ত উৎসব চলছে। চীনের বিভিন্ন প্রদেশে নানা জমজমাট আয়োজন চলছে এই উপলক্ষে এবং সিচুয়ান প্রদেশের দ্যাং শহরে চলছে ঐতিহ্যবাহী আলোক উৎসব। ঝলমলে রঙিন আলোয় সেজেছে পুরো শহর। উপভোগে জড়ো হয়েছে হাজারো পর্যটক।
আজকের সব খবর এ পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।